ডিয়ার স্টুডেন্টস, আমি গণেশ পাল, এসএলএসটির বাংলা ক্লাসে তোমাদের স্বাগত। দিয়া ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামিনেশনে আজকের আমার বাংলার বিষয় হচ্ছে ব্যঞ্জন সন্ধির দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা যে কয়েকটি সূত্র অথবা যে কয়েকটি শব্দদলকে নিয়ে আলোচনা করেছি, তারপরে বেশ কয়েকটি শব্দদল আমরা এখানে আলোচনা করব এবং সেই শব্দদলগুলি কোন নিয়মে বাঁধা রয়েছে, সেই শব্দগুলির মধ্যে কি নিয়ম একত্রিত রয়েছে, গঠিত হয়েছে, সেগুলোকে দেখে নেব। শব্দগুলির মধ্যে যে নিয়ম গঠিত হয়েছে বলে মনে হবে সেটাই সন্ধির সূত্র বলে আমরা গণ্য করব বা মেনে নেব। তো সন্ধির সূত্রগুলিকে আমরা মুখস্থ করে নিশ্চয়ই বোঝা বানিয়ে নিয়ে চলবো না। অবশ্যই সন্ধির মধ্যে থাকা শব্দগুলোকে দেখে নিলে সেই সন্ধিগুলির মধ্যে যে ব্যাকরণগত বৈশিষ্ট্য খুঁজে পাবো, সেই বৈশিষ্ট্যটা নিরিখে একটা সন্ধির সূত্রকে আমরা মেনে নেব, যে সূত্রটি অলরেডি আমাদের ব্যাকরণ বইগুলোতে লিপিবদ্ধ হয়েছে। কিন্তু সূত্রটিকে চোখ বুজে মুখস্থ না করে সূত্রটিকে আমরা বাস্তবিক বা বাস্তব প্রয়োগ করে দেখে নিতে পারি যে কেন সেই সূত্রটিকে আমরা মেনে নিতে বাধ্য হই বা মেনে নিই। তো চলো দেখে নেওয়া যাক। আমি বলেছিলাম প্রথম পর্বের শেষাংশে যে যদি কোনো শব্দ ক খ গ ঘ দিয়ে শুরু হয়, অর্থাৎ এরকম ছিল সেখানে, যদি কোনো শব্দ ক খ গ ঘ দিয়ে শুরু হয়, তাহলে সেই শব্দটি ক্ষেত্রে বাম দিকে ময়ের জায়গায় অনুসার কিংবা ঙ দুটোই হতে পারে। কিন্তু আমরা এখন দেখব যে যে শব্দটি ক খ গ ঘ দিয়ে শুরু হচ্ছে না, শব্দটি কি দিয়ে শুরু হচ্ছে? শব্দটি শুরু হচ্ছে আইদার অন্তস্তজ অর র অর ল অর ব অর তালব্যস্য অথবা মূর্ধন্যস্য অথবা দন্তস্য অথবা হ, অর্থাৎ অন্তস্থ ব্যঞ্জন কিংবা তরল স্বর, এগুলো দিয়ে যদি কোনো স্বরবর্ণ কোনো শব্দ শুরু হয়, কিংবা উষ্ম ব্যঞ্জন, এগুলো দিয়ে যদি কোনো বর্ণ শুরু হয় বা শব্দ শুরু হয়, তখন কিন্তু ময়ের জায়গাতে অনুসার এবং দুটো কি ভ্যালিড বলতে পারি না। তখন ময়ের জায়গায় অনলি কি হয়? অনুসার হয়। তো দেখা যাক এখানকার শব্দগুলোতে প্রত্যেকটি শব্দের যে যোগ চিহ্ন আছে, এই যে যোগ চিহ্ন আছে, এই যে যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্নের বাম দিকে নিশ্চয় দেখতে পাচ্ছি ম রয়েছে। প্রত্যেকটি শব্দে যোগ চিহ্নের বাম দিকে ম রয়েছে। ডান দিকে কি রয়েছে দেখা যাক। এই বর্ণগুলির মধ্যে আমরা এদেরকে খুঁজে পাচ্ছি কি না? অবশ্যই অনেককেই খুঁজে পাবো। অন্তস্তজ, র, ল, ব, তালব্যস্য, দন্তস্য, হ। তো এরা যখন আছে তখন কিন্তু অনুসার এবং ঙ দুটোই কারেক্ট হবে না, একটা, এবং কে সেটা? অনুসারী হবে। অর্থাৎ সংযত এই শব্দটির মধ্যে অবশ্যই শুধু অনুসার বসেছে, কেননা এটা ক খ গ ঘ দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছে অন্তস্থ জ র ল ব দিয়ে। সেই জন্য এখানে অনুসার বসেছে, শুধু অনুসার দিয়েই শব্দটি হয় সংযত। দন্তস্ব ওয়ে জয়ে ত হতে পারে না। সংলাপ দন্তস্ব ওয়ে, দন্তস্ব অনুসার লয়াকার প, এখানে ও বসবে না। তাহলে আমরা এই শব্দগুলির সঙ্গে আগের যে শব্দগুলিকে দেখেছিলাম, যেগুলো ক খ গ ঘ দিয়ে শুরু হয়েছিল, তার পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছি। যে পার্থক্যটি কি? পার্থক্যটি হচ্ছে পরবর্তী শব্দটি ক খ গ ঘ দিয়ে শুরু হলে এই ময়ের পজিশনে অনুসার কিংবা ও দুটো বর্ণই বসতে পারে এবং সেই দুটো বানানই ব্যাকরণ সম্মত। কিন্তু তরল স্বর মানে অর্থাৎ অন্তস্থ ব্যঞ্জন কিংবা উষ্ম ব্যঞ্জন থাকলে তখন কিন্তু আর দুটোই বসবে না, শুধু অনুসার বসবে। এই যে ব্যাপারটা আমরা এখান থেকে বুঝলাম, এতগুলো শব্দকে স্টাডি করে আমরা যা উপলব্ধি করলাম, এই উপলব্ধিটাই এখানে একটা বিবৃতি আকারে দেওয়া রয়েছে। এটা কি আমরা সূত্র বলছি? তাহলে সূত্র হচ্ছে এই শব্দগুলির মধ্যে থাকা ব্যাকরণগত বৈশিষ্ট্য। পরবর্তী একটা শব্দদলকে দেখে নিই। পরবর্তী শব্দদলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে পরিষ্কার, যেটি আপাত অর্থে নিয়ম ভঙ্গ করেছে। দেখতে পাচ্ছি যে ক্রি ধাতু থেকে কোনো শব্দ, ক্রি ধাতু থেকে কোনো শব্দ অর্থাৎ কৃত অথবা কার, এগুলো হচ্ছে
ক্রি ধাতু থেকে প্রাপ্ত শব্দ, ক্রি ধাতু, ক্রি মানে কোনো কিছু করা, তাহলে তাই যদি থাকে আর বাম দিকে যদি সম কিংবা পরি উপসর্গ থাকে, সম কিংবা পরি উপসর্গ থাকে, সম কিংবা পরি উপসর্গ থাকে, আর ডান দিকটাতে ক্রি ধাতু থেকে প্রাপ্ত কোনো শব্দ থাকে, এমন পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে এখানে বলা হচ্ছে দন্তস্ব বসবে, অর্থাৎ ক্রি ধাতুজনিত শব্দটির পূর্বে দন্তস্ব বসবে। তাই সমযুক্ত কৃত, সংস্কৃত দন্তস্ব এবং ময়স্থান অনুসার বসে যাবে, দন্তস্ব অনুসার দন্তস্ব কয়েরিত। পরিযুক্ত কার, পরিষ্কার, বানানটা কি হওয়া উচিত ছিল? উচিত ছিল প রয়ে হস্যই দন্তস্বয় কয়াকার র, এটি হওয়া উচিত ছিল প রয়ে হস্যই দন্তস্বয় কয়াকার র। কেননা বলেছি পরি উপসর্গের পরে ক্রি ধাতুর শব্দ কার থাকলে দন্তস্ব হয়। এটা সন্ধির নিয়ম পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সত্যবিধান বলে র এর পরে মূর্ধন্যস্ব হবে। কাজেই পরিষ্কার বানানটিতে সন্ধির নিয়ম অনুযায়ী দন্তস্ব হওয়া উচিত ছিল, কিন্তু সত্যবিধান এখানে অগ্রাধিকার পেয়ে গিয়ে পরিষ্কার বানানটি প রয় হস্যই মূর্ধন্যস্বয় কয়াকার র হয়েছে। কেমন? পরিষ্কার বানান কিন্তু এটাই সঠিক বানান, প রয় হস্যই মূর্ধন্যস্বয় কয়াকার র। অথচ ব্যঞ্জন সন্ধির নিয়মে বলা রয়েছে সম কিংবা পরি উপসর্গের পরে ক্রি ধাতু থেকে প্রাপ্ত শব্দের পূর্বে দন্তস্ব হয়। সেই নিয়মকে যদি আমরা মেনে নিই তাহলে পরিষ্কার বানানটি দন্তস্বয় কয়াকার র হয়। তা সত্ত্বেও মূর্ধন্যস্বয় কয়াকার হয়েছে কেন? হবার কারণটি হলো আসলে মূর্ধন্যস্ব এখানে সত্যবিধান থেকে হয়েছে, রয়ের পরে দন্তস্ব হবে না, মূর্ধন্যস্ব হবে। এই শব্দটি এখানে একটুখানি বোঝাবার জায়গা রয়েছে, বাকিটা তো মিলে যাবে নিয়ম অনুযায়ী। সমযুক্ত, সমযুক্ত কার, সমযুক্ত কার, এটি হচ্ছে সংস্কার, অর্থাৎ দন্তস্ব অনুসার, এবার দন্তস্বয় কয়াকার র সংস্কার, দন্তস্ব অনুসার দন্তস্বয় কয়াকার র সংস্কার। তাহলে আমরা দেখে নিলাম যে সম কিংবা পরি উপসর্গের পরে ক্রি ধাতু থেকে প্রাপ্ত কোনো শব্দের পূর্বে দন্তস্ব হয়। ওকে, নেক্সট। এখানে যে শব্দগুলোকে দেখছি সেই শব্দগুলোকে না জেনে, না চর্চা করে, সন্ধিকে না পড়ে গিয়ে অবশ্যই আমরা সঠিক সন্ধি বিচ্ছেদ কিংবা সঠিকভাবে সন্ধিবদ্ধ করতে পারি না। কেননা শব্দগুলির মধ্যে একটুখানি জটিলতা আছে। দুগ্ধ দগ্ধ, বুদ্ধ রুদ্ধ, লুব্ধ মুগ্ধ, তো এই যে গয়ে ধয়ে, দয়ে ধয়ে, বয়ে ধয়ে এই শব্দগুলোকে পাচ্ছি, এই শব্দগুলো একটুখানি আপাত অর্থে জটিল লাগবে, কিন্তু আমরা যেহেতু এখানে ব্যাকরণটিকে শিখছি তাই আমাদের জটিল লাগার কোনো কারণ নেই। অবশ্যই আমরা কয়েক মিনিটের মধ্যে এই শব্দগুলিকে শিখে নেবার কৌশল রপ্ত করছি। দেখো, এই শব্দগুলির মধ্যে থেকে তিনটি যুক্ত ব্যঞ্জনকে আমরা এখানে লিখে নেব। তিনটি যুক্ত ব্যঞ্জন, একটা হচ্ছে গয়ে ধয়ে, গয়ে ধয়ে একটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন গয়ে ধয়ে, ঠিক আছে? কি বললাম? একটা হচ্ছে গয়ে ধয়ে, গয়ে ধয়ে, একটা হচ্ছে গয়ে ধয়ে। আচ্ছা, আরেকটা কি হচ্ছে? দয়ে ধ হচ্ছে, আরেকটা কি হচ্ছে? বয়ে ধয়ে। গয়ে ধয়ে, দয়ে ধয়ে, বয়ে ধয়ে, এই তিনটি যুক্ত ব্যঞ্জন আমরা শব্দগুলির শেষে দেখছি। শব্দগুলির শেষে দেখছি তিনটি যুক্ত ব্যঞ্জন, গয়ে ধ, দয়ে ধ আর বয়ে ধ। এই যুক্ত ব্যঞ্জনগুলির এগেনস্টে আমরা একটা স্ট্রাকচারকে একটু মুখস্থ করতে বাধ্য হব। কি হচ্ছে? গয়ে ধয়ে যদি থাকে কোনো শব্দের সঙ্গে তখন আমরা হত এইরকম একটি ছাঁচকে খুঁজে নিতে পারবো। দয়ে ধয়ে যদি থাকে তার মধ্যে আমরা ধরে নিতে পারবো ধত, ধ যুক্ত ত, এরকম একটি ছাঁচকে বুঝে নিতে পারবো। বয়ে ধয়ে যদি থাকে তার মধ্যে কি পাবো? ভত, ভ যুক্ত ত, এটি পাবো। তাহলে হত, ধত এবং ভত এমন তিনটি ছাঁচকে খুঁজে নিলাম। এরা শুধুমাত্র
এইটুকু শুধুমাত্র কার জন্য? এইটুকুর জন্য। তো শুধু গয়ে ধয়ে তো কোনো সন্ধি বিচ্ছেদ হয় না, তাহলে শব্দটি কি আছে? শব্দটি আছে দয়ে হর্ষ গয়ে ধয়ে, দুগ্ধ। শব্দটি আছে দুগ্ধ। তাহলে গয়ে ধয়ের জন্য যদি হ যোগ ত হয়, তাহলে এর বাম দিকে যদি একটা দয়ে হর্ষও থাকে, তাহলে এর বাম দিকেও একটা দয়ে হর্ষও বসিয়ে দিলাম। অতএব দুহ যুক্ত ত দুগ্ধ, মানে যেটি দহন করা হয় সেটি হচ্ছে দুগ্ধ। তাহলে গয়ে ধয়ের জন্য হত, এবারে দয়ে হর্ষও গয়ে ধয়ের জন্য দুহ যুক্ত ত। একই রকম ভাবে দয়ে ধয়ের জন্য ধত, তাহলে দয়ে ধয় আছে মানে কি? রুদ্ধ আছে। তাহলে রুদ্ধ শব্দের জন্য অবশ্যই রয়ে হর্ষও ধ হসন্ত, রুধ যুক্ত ত। এইটুকু যদি দয়ে ধয়ে দেয়, তাহলে এর পূর্বে একটা রয়ে হর্ষও আছে, অতএব এর পূর্বে একটা রয়ে হর্ষও বসিয়ে দিলাম। যখন রয়ে হর্ষও বসালাম তখন এটা রুধ এলো, এটা তখন রোধ বোঝাচ্ছে, তখন এটা একটি ধাতু, সেই জন্য এটি একটি হলন্ত শব্দ, যদিও ধাতুর চিহ্ন এখানে দিতে হয় না। এটি যখন দুহ হয় তখন এটি একটি ধাতু বোঝায়, দহন করা, কাজী এখানে হসন্ত দিয়ে দিলাম তখন। আবার দেখো কোন শব্দের শেষে আছে বয়েধ অর্থাৎ লব্ধ, তাহলে লব্ধ যদি এখানে ল বসিয়ে নিই, তাহলে এখানে একটা ল বসিয়ে নিই, লব যুক্ত ত লব্ধ। তাহলে হত যার জন্য গয়ে ধয়ে, ধত যার জন্য দয়ে ধয়ে, ভত যার জন্য বয়ে ধয়ে, হত ধত ভত, এটা আমরা পেলাম। এই সাপেক্ষে যদি এটা থাকতো ধরো বিরুদ্ধ, যদি এখানে বিরুদ্ধ থাকে তাহলে এখানে বিরুধ হবে, বিরুধ যুক্ত ত। যদি এখানে প্রলুব্ধ থাকে, প্রলুব্ধ, প্রলুব্ধ, তাহলে এখানে কি হবে? প্রলুভ, প্রলুভ যুক্ত ত, প্রলুব্ধ। আলটিমেট আমার ফর্মুলাটা লুকিয়ে আছে এই বয়ে ধয়ের জন্য ভত, বাদ বাকি বাঁদিকে যা থাকুক না কেন সেটাও বাঁদিকে বসতে বসতে যাবে। তাহলে এই শব্দগুলি থেকে আমরা বইয়েতে যে সূত্র আছে সেটা অত্যন্ত জটিল মনে হবে, যাই মনে হোক না কেন, আমরা দেখতে পাবো যে গয়ে ধয়ে, দয়ে ধয়ে, বয়ে ধয়ে যথাক্রমে হত ধত ভত এই অংশগুলোকে দেখতে পাবো। কেমন? তাহলে বইয়েতে সূত্রটি অত্যন্ত জটিল করে বলা থাকলেও আমরা নিশ্চয় শব্দগুলিকে আলোচনা করতে গিয়ে এটা বুঝতে পারলাম যে এই শব্দগুলোকে ট্রিট করতে গেলে, সঠিকভাবে সন্ধি বিচ্ছেদ করতে গেলে আমরা কোন নিয়মটিকে কাজে লাগাবো এবং তার ফলে সঠিক সন্ধি বিচ্ছেদ করতে পারবো। পরবর্তী একটি শব্দ দলের দিকে তাকায়, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি? যেখানে দেখতে পাচ্ছি বেশ বৈচিত্র্যপূর্ণ কতগুলো শব্দ। বামনদেবের বইয়েতে এই শব্দগুলি বা এই নিয়মটি 2 নম্বর নিয়মে রয়েছে। এটির মধ্যে অনেক বৈচিত্র্য আছে বলে আমি এই শব্দগুলিকে বা এই সূত্রটিকে অনেকটা পরের দিকে নিয়ে এসে রেখেছি, প্রায় 13তে নিয়ে এসে রেখেছি। প্রথম দিকে বলতে গেলে জিনিসটা জটিল লাগতে পারে। এই শব্দগুলোর মধ্যে আমি কি দেখছি? এই শব্দগুলোর মধ্যে দেখছি ডান দিকে বিভিন্ন ধরনের বর্ণ, কখনো স্বরবর্ণ, কখনো বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, কখনো পঞ্চম বর্ণ থাকতে পারে, কখনো অন্তস্তজ র। তাহলে স্বরবর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, অন্তস্তজ র ইত্যাদি থাকলে কি হয়? কি হয়? এখানে এই ত বর্ণটি দ বর্ণে পরিণত হয়, অর্থাৎ প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয়। আবার যেখানে তৃতীয় বর্ণ রয়েছে সেখানে তৃতীয় বর্ণই থাকে। হস্য দয়জ ফল উকার গ উদ্যোগ, উদ্যোগ হবে, উদ্যুক্ত যোগ উদ্যোগ, বৃহৎ যুক্ত রথ বৃহদ্রথ। তাহলে এই আমরা ব্যঞ্জন সন্ধির প্রথমের দিকে পড়েছিলাম যে বর্গের প্রথম বর্ণটি তৃতীয় বর্ণে পরিণত হয় যদি ডান দিকে স্বরবর্ণকে পায়, কিংবা বেশ কিছু ব্যঞ্জনকে যদি পায়, তৃতীয় চতুর্থ অন্তস্তজ এদেরকে পেলেও কিন্তু তৃতীয় বর্ণে পরিণত হয়। এখানে সেই জিনিসটা আমরা তাই দেখছি যে ত বর্ণটি দ হয়ে গেছে, মানে তৃতীয় বর্ণে পরিণত হয়েছে, কিন্তু কি পেলে হয়? স্বরবর্ণ পেলে, তৃতীয় বর্ণ পেলে, চতুর্থ বর্ণ পেলে, অন্তস্তজ র ইত্যাদিকে পেলে এই বর্ণটি সব কিন্তু তৃতীয় বর্ণে পরিণত হতে দেখছি, অর্থাৎ ত, অর্থাৎ বর্গের প্রথম বর্ণ তৃতীয় বর্ণে পরিণত হয়েছে। কেমন?
পরবর্তী জায়গায় দেখো, এখানে যে শব্দগুলো দেখছি সেই শব্দগুলোর মধ্যে বই খুললে শব্দগুলিকে দেখে একটু জটিল লাগতে পারে, যাক বাবা এর মধ্যে আর কি বলা হচ্ছে। এই শব্দগুলির মধ্যে যেগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে, যদি যোগ চিহ্নের ডান দিকে চ থেকে ম পর্যন্ত কোনো বর্ণ কেউ না কেউ থাকে, চ থেকে ম পর্যন্ত বর্ণগুলির মধ্যে কেউ না কেউ থাকে, কেউ না কেউ থাকে, চ থেকে ম পর্যন্ত বর্ণগুলির মধ্যে কেউ না কেউ। চ থেকে ম পর্যন্ত বর্ণগুলি কারা, তাদের সংখ্যা কত? অবশ্যই 20টি। এই 20টি বর্ণের মধ্যে যদি কেউ থাকে, ধরা যাক চ দিয়ে কোনো বর্ণ আছে, দেখতে পাচ্ছি চ দিয়ে কোনো বর্ণ আছে চ, তো এই চ কি করবে, তার বর্গের যেটা পঞ্চম বর্ণ অর্থাৎ ইয়, চ ছ জ ঝ ইয়, এই ইয়কে বলবে এই জায়গায় বসতে, ময়ের জায়গায় বসতে বলবে। তাই হয়েছে দেখো, এই ময়ের জায়গায় চ যদি ইয়কে পাঠায় তাহলে বানানটা কি দাঁড়াবে? দন্তস্ব ইয়ে চয়ে অন্তস্থ সঞ্চয়, দন্তস্থ ইয়ে চয়ে অন্তস্থ সঞ্চয় দাঁড়াবে। তাই হয়েছে দন্তস্ব ইয়ে চয়ে অন্তস্থ সঞ্চয় দাঁড়িয়েছে। এখানে কি হবে, এখানেও কিন্তু একটা যে বর্ণটি আছে সেই বর্ণের পঞ্চম বর্ণ বসবে। কি বর্ণ আছে ওখানে? বর্গীয় জ আছে। তাহলে বর্গীয় জ তো এখানেই আছে, অতএব বর্গীয় জ যে বর্গে আছে সেই বর্গের পঞ্চম বর্ণ কি? ইয়। অতএব এখানে একটা ইয়কে পাবো, দন্তস্ব ইয় বর্গীয় জয় অন্তস্থ সঞ্চয়, তাই তো হয়েছে সঞ্চয়। শান্তি আছে কি? ত বর্ণ আছে। এই চ থেকে ময়ের মধ্যে এই 20টার মধ্যেই কিন্তু চ পড়ে, ত পড়ে। ত বর্ণটি কি করবে? অবশ্যই এই ত বর্ণটি তার বর্গের পঞ্চম বর্ণকে দন্তেন্ন, সেই দন্তন্যকে পাঠাবে কোথায়? অবশ্যই ময়ের জায়গায়। তালবস্যয়াকার দন্তন্যয় তয় হস্যই শান্তি, ময়ের জায়গায় পাঠিয়েছে। এবারে দেখো দ আছে, তো দ কোনটায় আছে? ত থ দ তো এখানেই আছে, তাহলে দ যে বর্গে আছে সেই বর্গের পঞ্চম বর্ণকে দন্তেন্ন, অতএব এখানে একটা দন্তন্য বসবে। ত তার বর্গের পঞ্চম বর্ণকে পাঠিয়ে বলেছে এখানে চলে যাও, তাহলে তালবস্যয়াকার দন্তন্যয় তয় হস্যই শান্তি, সেই জন্যই বানানটা এরকম হয়েছে। সমযুক্ত দেশ সন্দেশ, দ আছে, তো দ থাকা মানে সে কি করবে? তার বর্গের পঞ্চম বর্ণকে পাঠাবে। তার বর্গের পঞ্চম বর্ণকে পাঠালে কি হবে? এই জায়গাটার একটা দ বসবে, দন্তস্ব দন্তন্যয় দয়ে একার তালব্যস্য সন্দেশ। একই রকম ভাবে এখানে কি রয়েছে? দন্তন্যই আছে, তো দন্তন্য যদি থাকে অতএব দন্তন্যই আসবে, কাজেই এই ময়ের জায়গাটা একটা দন্তন্য আসবে। দন্তস্ব দন্তন্যয়ে আর দন্তন্যয় জফলা আকার দন্তস্বয় দীর্ঘই সন্ন্যাসী, এখানে একটা দন্তন্য আছে আর এখানে একটা দন্তন্য হলো। তাহলে এই যে শব্দগুলিকে আমরা দেখলাম সেই শব্দগুলির মধ্যে দেখতে পাচ্ছি যে চ থেকে ম পর্যন্ত 20টি বর্ণের মধ্যে যে কোনো বর্ণ যদি যোগের ডান দিকে থাকে সে তার বর্গের পঞ্চম বর্ণকে এই ময়ের জায়গায় এসে বসতে বলবে। এটা হচ্ছে সোজা কথায় বললে তাই দাঁড়ায়। সূত্রে কি লেখা রয়েছে? চ থেকে ম পর্যন্ত যে কোনো একটি বর্ণ পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ময়ের স্থানে পরবর্তী বর্গীয় বর্ণটির পঞ্চম বর্ণ হয়। যা আমি বললাম সেটাই সূত্রে আরেকটু জটিল বা আরেকটু মার্জিত বলতে পারো, আরেকটু গুছাইয়ে বলতে পারো লেখা রয়েছে, কাজেই বুঝতে অসুবিধা হওয়ার কিন্তু কোনো কথা নয়। নেক্সট দেখে নিই আমরা একটি বিশেষ কতগুলো শব্দ রয়েছে যেটা আন্দাজে একেবারেই সন্ধি বিচ্ছেদ করা যাবে না। যেমন ধরো রাজ্ঞী, রাজযুক্ত নি রাজ্ঞী, বলা হচ্ছে যে বর্গীয় জ এবং যদি দন্তন্য থাকলে, বর্গীয় জয়ের পরে যদি দন্তন্য থাকে, বর্গীয় জয়ের পরে যদি দন্তন্য থাকে, অর্থাৎ বর্গীয় জয়ের পরে যদি দন্তন্য থাকে তাহলে দন্তন্বয়ের স্থলে ইয় হবে। দন্তন্বয়ের স্থলে কি হবে? ইয় হবে। দন্তন্বয়ের স্থলে ইয় হবে। অতএব এখানে যদি ইয় হয় তাহলে বানানটা কি দাঁড়াবে? রয়ে আকার বর্গীয় জয় ইয়ে দীর্ঘ। এই যে যুক্ত ব্যঞ্জনটা দেখছি, এই যুক্ত ব্যঞ্জনটা অ্যাকচুয়ালি বর্গীয় জয় ইয়ে। এই যে সিকোয়েন্সটা রয়ে আকার বর্গীয় জয় ইয়ে দীর্ঘ, এই সিকোয়েন্সটাই কিন্তু এখানে আছে, বর্গীয় জয় ইয়ে দীর্ঘ।
অন্তস্তজ বর্গীয় জয় ইয়ে যোগ্য, এটা হচ্ছে ইয় হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বর্গীয় জয় ইয়ে যোগ্য, অন্তস্তজ বর্গীয় জয় ইয়ে যোগ্য। তাহলে বর্গীয় জয়ের পরে যদি কখনো দন্তন্য থাকে তাহলে বর্গীয় জয়ে তার জায়গায় থাকবে, দন্তন্বয়ের জায়গায় ইয় হবে। এতক্ষণ পরে আমরা এই শব্দগুলির ক্ষেত্রে দেখলাম সন্ধির ফলে প্রাপ্ত বর্ণটি ডান দিকের ক্ষেত্রে বসে, সন্ধির ফলে প্রাপ্ত বর্ণটি ডান দিকের জায়গা দখল করে নেয়, ডান দিকের জায়গা দখল করে নিয়ে ইয় হয়েছে। সন্ধির ফলে যে প্রাপ্ত বর্ণটি সেটি যোগের ডান দিকের বর্ণটির জায়গায় বসেছে। এতক্ষণ পর্যন্ত সব ক্ষেত্রেই নতুন বর্ণটি বাম দিকের জায়গায় দেখেছিলাম, তাই না? বেশ, চলো এবারে কি দেখছি, কতগুলো শব্দ দেখছি। দংশন, প্রশংসা, বৃংহন। দন্তন্য, তালব্যস্য দন্তস্য হ যদি পরে থাকে তো এখানে একটা অনুসার হয়ে যাবে। দন্তন্য একটা নাসিক্য ব্যঞ্জন, অনুসারও একটা নাসিক্য ব্যঞ্জন। তো দন্তন্য যে রোলটা প্লে করে অনুসার সেই রোলটা প্লে করতে পারে, তাই এখানে নাসিক্য ব্যঞ্জন হয়েছে এবং অনুনাসিক হয়ে গিয়ে সেটা কি হয়েছে, অনুসার হয়ে গেছে। কিন্তু ডান দিকে কাকে থাকতে হচ্ছে, তালব্যস্য কিংবা দন্তস্য কিংবা হ। এখানে আমরা বলতেই পারি হিংসা, হিন যুক্ত সা, হিংসা, এটিও কিন্তু এই শব্দটির মধ্যে পড়ে, হিন যুক্ত সা, হিংসা হলো। তালব্যস্য দন্তস্য হ যদি পড়ে থাকে তাহলে আমাদের দন্তন্বয়ের স্থানে একটা অনুসার হয়, এটা আমরা দেখতে পাচ্ছি এই শব্দগুলির মধ্যে। বেশ, তাহলে আমাদের ব্যঞ্জন সন্ধির দ্বিতীয় পর্ব তথা শেষ পর্ব এখানে শেষ হলো। আশা করি ব্যঞ্জন সন্ধির প্রত্যেকটি সূত্র এবং সেই শব্দগুলি তোমরা বুঝতে পেরেছো। আসছি পরবর্তী ক্লাস নিয়ে। ধন্যবাদ।